হাই, আমি রিয়াদুল করিম এবং আমি আজ উত্তর লন্ডনের জিপি সার্জারিতে হাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ডাক্তার মিয়া, হাম এত গুরুতর কেন? হাম গুরুতর কারণ এটি টিকাবিহীন জনগণের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি কাশি, হাঁচি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। কোভিডের মতো কিছুর তুলনায় এই জনসংখ্যার মধ্যে এটি কতটা সংক্রামক তা যদি আমরা তুলনা করি, আপনার যদি মনে থাকে আমরা যখন লকডাউনে ছিলাম, সরকার নম্বর উদ্ধৃত করেছিল। সেই লকডাউনে কোভিডের প্রজনন সংখ্যা ছিল সর্বাধিক 2 বা 3। হামের তুলনামূলক তথ্য আমাদের দেখায় যে হামের জন্য সংখ্যা আসলে 15। তাই এটা খুব খুব সংক্রামক এবং অবশ্যই এটি খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে যেখানে টিকাকরণ কম। হামের একটি সহজ সরল সংক্রমণ শিশুকে উচ্চ তাপমাত্রার সাথে খুব অসুস্থ করে তুলতে পারে। 2 সপ্তাহ ধরে খুব খারাপ কাশি থাকে, ফুসকুড়ি সহ চোখে ব্যথা এবং ফুসকুড়ি সম্পর্কে লক্ষণীয় গুরুত্বপূর্ণ যে ফুসকুড়ি গাঢ়তাকে ভিন্ন দেখায়। তাই আপনি যদি সামান্য উদ্বিগ্ন হন যে আপনার সন্তানের হামের মতো ফুসকুড়ি হতে পারে, অনুগ্রহ করে আগে থেকে বুক করুন এবং আপনার জিপি অনুশীলনে ফোন করুন। এবং কিছু বাচ্চাদের ক্ষেত্রে মুখের ভিতরে বা চোখের পাতার নিচে এই ধরনের ফুসকুড়ি বা বিশেষ দাগ দেখা দিতে পারে। হাম সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ যে দুর্ভাগ্যবশত এর কোনো প্রতিকার নেই এবং আপনি যদি গর্ভবতী হন তবে এটি আপনার অনাগত শিশুকেও প্রভাবিত করতে পারে। ধন্যবাদ, সত্যিই আকর্ষণীয়, সত্যিই খুব তথ্যপূর্ণ। আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি? হাম হওয়ার ক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে? হামের সমস্যা শুধু এই নয় যে এটি একটি ভয়ানক সংক্রমণ যখন আপনি এটির সংস্পর্শে আসেন। এই সংক্রমণ প্রকৃতপক্ষে শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে এবং খিঁচুনি, অন্ধত্ব, নিউমোনিয়া এবং সেই সাথে এনসোফ্যালাইটিসের মতো অন্যান্য জটিলতাও হতে পারে। এবং অন্য কিছু যা দুর্ভাগ্যবশত হামের কারণ হতে পারে তা হল স্নায়ুতন্ত্রের প্রদাহ, যা প্রাথমিক সংক্রমণের পর বছর ধরে দেখা যায় না এবং এটি আসলে মারাত্মক হতে পারে। হামের সংক্রমণের পরে আমরা যা দেখেছি তা হল এটি আপনার ইমিউনিও সিস্টেমকে প্রভাবিত করতে পারে এবং আপনাকে অন্যান্য অনুরূপ সংক্রমণের জন্য সংবেদনশীল করে তুলতে পারে, যেগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ইমিউনিও সিস্টেমগুলো পারদর্শী হয়ে উঠেছে। এই প্রভাব প্রাথমিক সংক্রমণের পর 3 বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর তাই আমি যা বলতে চাচ্ছি তা হলো, শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের ইমিউন সিস্টেম পরিবেশে উপস্থিত সাধারণ সর্দি, কাশি এবং ভাইরাসগুলিকে চিনতে পারে এবং কার্যকরভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। কিন্তু হামের সংক্রমণের পরে গবেষণা দেখায় যে আমাদের ইমিউন সিস্টেম আসলে এটি করতে সক্ষম নয়। সুতরাং আপনি আসলে সেই সময়ের জন্য আরো দুর্বল হয়ে পড়েন। আপনি এমএমআর ভ্যাকসিন সম্পর্কে আমাদের কি বলতে পারবেন? হামের ভ্যাকসিন 3 in 1 হিসেবে দেওয়া হয়, যা হাম, মাম্পস এবং রুবেলা থেকে রক্ষা করে। হামের সম্পূর্ণ টিকা দেওয়ার জন্য আপনার 2টি ডোজ প্রয়োজন এবং 2টি ডোজ 12 মাস বয়সে এবং 3 বছর এবং 4 মাস বয়সে দেয়া হয়। সম্পূর্ণ টিকা দেওয়ার পরে এটি হাম এবং রুবেলার বিরুদ্ধে 99% এবং মাম্পসের বিরুদ্ধে 88% কার্যকর হয়। উপরন্তু যে কোনো ব্যক্তি তার জীবনের যে কোনো পর্যায়ে টিকাদান কর্মসূচির সুবিধা পেতে পারেন। আবারও ধন্যবাদ ডাক্তার মিয়া। কেউ যদি গর্ভবতী হতে চায় তাহলে তার কি এমএমআর ভ্যাকসিন নেওয়া উচিত? তাই যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করে থাকেন, এমএমআর ভ্যাকসিন মা এবং শিশুকে রক্ষা করবে। উপরন্তু যেহেতু ভ্যাকসিনটি একটি লাইভ ভ্যাকসিন হিসেবে পরিচিত, আমরা এটি গর্ভবতী মহিলাদের নেওয়ার পরামর্শ দিই না। আপনার যদি টিকা নেওয়া হয়ে থাকে তাহলে আমরা সুপারিশ করি যে আপনি গর্ভবতী হওয়ার আগে ভ্যাকসিন নেওয়ার পর 1 মাস পর্যন্ত উপযুক্ত গর্ভনিরোধক ব্যবহার করুন। আপনি হয়তো অনেকবার শুনেছেন, এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এমএমআর ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু সংক্রমণের জটিলতার তুলনায় এগুলো খুবই অল্প। ইনজেকশনের জায়গাটি 2 বা 3 দিনের জন্য সামান্য লাল এবং যন্ত্রণা হতে পারে। টিকা দেওয়ার 7 থেকে 11 দিন পরে বাচ্চাদের জ্বর আসতে পারে এবং তারা কিছুটা অসুস্থ বোধ করতে পারে। আবার এটি শুধুমাত্র 2 থেকে 3 দিন স্থায়ী হওয়া উচিত। এবং আমরা লক্ষ্য করেছি যে কিছু মহিলা রোগীর টিকা দেওয়ার পর 1 থেকে 3 সপ্তাহ পরে জয়েন্টে ব্যথা বা শক্ত হয়ে যেতে পারে।
আবার এটি সত্যিই শুধুমাত্র 2 বা 3 দিন স্থায়ী হওয়া উচিত এবং স্বল্পমেয়াদী হওয়া উচিত। আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি যে এই ভ্যাকসিনের ভেতরে কি আছে? উপাদানগুলি কি কি? এতে কি এমন কোনো উপাদান আছে যা একে হারাম করে? সুতরাং ইউকেতে আমাদের কাছে 2টি এমএমআর ভ্যাকসিন রয়েছে যা খুব ভালোভাবে কাজ করে। এদের মধ্যে একটি শুকরের মাংসে জেলাটিন রয়েছে, কিন্তু আমাদের কাছে এমএমআর এর জন্য আরেকটি ভ্যাকসিন রয়েছে যা একইভাবে কাজ করে এবং এতে শুকরের মাংসের জেলাটিন নেই। এটা হালাল এবং প্রিওরিক্স বলা হয়, এবং যদি আপনি এই প্রিওরিক্স ভ্যাকসিন পছন্দ করেন তাহলে আপনার অনুশীলন নার্সের সাথে এটি সম্পর্কে কথা বলা উচিত। কয়েকটি দাবি আছে যে অটিজম কোনোভাবে এমএমআর ভ্যাকসিনের সাথে যুক্ত। একজন জিপি হিসেবে আপনি কি বলবেন? এমএমআর ভ্যাকসিন এবং অটিজমের মধ্যে কোনো যোগসূত্র নেই। 90 দশকের শেষের দিকে একজন ডাক্তার দ্বারা পরিচালিত কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছিল যে অটিজম এবং এমএমআর টিকার মধ্যে একটি যোগসূত্র রয়েছে, যদিও তারপর এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সেই সময়ে বা এখন কোনো ফলো আপ গবেষণা হয়নি যা এই দাবিগুলোর কোনোটিও নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের কাছে এই দুটির মধ্যে কোনো সংযোগ আছে বলে এমন কোনো প্রমাণ নেই। আর তাই আমি বলবো যে এমএমআর ভ্যাকসিন আমাদের বাচ্চাদের দেওয়া নিরাপদ হবে। এবং একটি সামান্য কার্যকর প্রশ্ন, আমরা কিভাবে এমএমআর ভ্যাকসিন পেতে পারি? আপনি আপনার জিপি সার্জারির সাথে যোগাযোগ করে এবং আপনার অনুশীলন নার্সের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে এমএমআর টিকা পেতে পারেন। যদি আপনার সন্তান প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে থাকে, তার কারণে একটি ডোজ মিস করে থাকে, তবে তাকে স্কুলে একটি ডোজ দেওয়া হতে পারে। তবে আপনাকে আগে থেকে এই বিষয়ে অবহিত করা হবে। কমিউনিটিতে ক্যাচ আপ ক্লিনিকও রয়েছে এবং এগুলোর বিশদ বিবরণ অনলাইনে পাওয়া যাবে। আপনার টিকা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টে আপনার সন্তানের লাল বইটি আপনার সাথে নিয়ে আসতে ভুলবেন না। এমএমআর ভ্যাকসিন সম্পর্কে মানুষদের প্রশ্ন থাকলে কার সাথে কথা বলবে? আপনার টিকা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আপনার জিপি সার্জারিতে আপনার অনুশীলন নার্সের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, এবং তারা আপনার যে কোনো প্রশ্ন বা উদ্বেগের উত্তর দিতে বেশ খুশি হবে। ডাক্তার ফারদৌসে মিয়া, আজকে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা সত্যিই প্রশংসনীয়। আবারও ধন্যবাদ। আপনার শিশু কি হাম থেকে সুরক্ষিত? আপনার শিশুর লাল বই চেক করুন। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে আজই তার জিপি সার্জারির সাথে যোগাযোগ করুন।